ধন্যবাদ। মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলার যে উদ্যোগে আজকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে আজ এই সভাগৃহে আমার সঙ্গে মঞ্চে যারা আছেন বিশেষ অতিথিবর্গ, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। যিনি সঞ্চালনা করছেন তাকেও আমি ধন্যবাদ জানাই। আমার সামনে আগত যারা শিক্ষকরা আছেন, যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের পরিবার, সকলেই যারা উপস্থিত হয়েছেন, আমার সঙ্গেও যারা এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে এই সভাগৃহের মধ্যে কোনো সংবর্ধনা শুধুমাত্র আমূল পরিবর্তন করতে পারি। সমাজকে যদি আমরা অন্ধকার মুক্ত করতে পারি, তার এক এবং একমাত্র আমাদের কাছে যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারবো না। আর প্রকৃতপক্ষে এডুকেশন ইজ দ্য মোস্ট টাফেস্ট ওয়েপন। এটাকে একদম ওয়েপন বলা হয়, যেটা থেকে আমরা সমাজকে, দেশকে এবং দেশবাসীকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। কিন্তু লাস্ট কিছুদিন বা তারও আগে আমরা এই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে গেছি। আগামী দিন যেন আমরা সবাই একসঙ্গে থেকে সেই পশ্চিমবঙ্গের সেই আসল জায়গা, যে মাটি রবীন্দ্রনাথের, যে মাটি কাজী নজরুল ইসলামের, যে মাটি কবি সুকান্তের, যে মাটি বন্দে মাতরম রচয়িতা বঙ্কিমচন্দ্রের, যে মাটি আমাদের মা মাতঙ্গিনী হাজরার, যে মাটি স্বামী বিবেকানন্দের, যে মাটি রামকৃষ্ণের, যে মাটি মা শারদার, সেই মাটির পবিত্র মাটির যে মহিমা, যাদের আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনে, আমাদের নেক্সট যারা প্রজন্ম আছে তাদের হাতে আমরা যে তুলে দেব, প্রকৃতপক্ষে সেই যেন আমরা সংস্কৃতি, শিক্ষা সবটাকেই যেন তুলে আনতে পারি। যদি আমরা না আনতে পারি, তাহলে আমরা আজকে যারা এখানে সমাজে আছি, যারা শিক্ষিত, যারা বিভিন্নভাবে, রাজনৈতিক শুধু নয়, যারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত আছি, শিক্ষার সঙ্গে, ডাক্তারির সঙ্গে, ওকালতির সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে, ব্যবসার সঙ্গে, প্রত্যেকেই সামাজিক জীব। রাজনীতি একটা আলাদা বিষয়বস্তু, তার সঙ্গে কিন্তু সমাজ আলাদা আছে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে রাজনীতি হচ্ছে একটা তার আধার। তাকে নির্বাচিত হয়ে আসে এবং কিভাবে পরিকাঠামোকে শক্ত করতে হবে, উন্নয়ন করতে হবে, সবার মধ্যে মানুষের যে পরিষেবা সেটাকে পৌঁছে দিতে হবে, তার কাজ হচ্ছে সরকারের। তাই আগামী দিনে আমরা লক্ষ্য আমাদের এটাই থাকবে যে যে পশ্চিমবঙ্গের মাটি থেকে মহিলা ইউনিভার্সিটি প্রথম হয়েছিল, যে পশ্চিমবঙ্গের মাটি থেকে মহিলা ডাক্তার প্রথম হয়েছিল, সেখানে যেন আমরা মহিলাদের মধ্যে শিক্ষার বার্তাটাকে বুথ থেকে বুথের মধ্যে যেন একদম গ্রামের সমস্ত অন্তরে যেন আমরা পৌঁছে দিতে পারি। কারণ আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। তাই আমাদেরকে মেডিকেল সায়েন্সে একটা কথাই আছে যে পরিবারে মহিলাদেরকে শিক্ষাটা অত্যন্ত জরুরি। একজন ছেলেও যদি অশিক্ষিত থাকে, কিন্তু একজন মহিলা যদি শিক্ষিত হয়, সে কিন্তু তাকে শিক্ষার আলোতে গড়ে তুলতে পারবে। কিন্তু যদি অপোজিট হয়, একজন ছেলে যতই শিক্ষিত থাকুক, বাড়ির যে পরিবেশ সেটা কিন্তু অন্ধকার হয়ে থাকবে। তাই মেয়েদের শিক্ষাটা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকে আজকে আমরা জানি মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে আছে, ছেলেদের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে
যেভাবে আমাদের বাড়িকে, সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, মেয়েরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। সেটা আপনারা দেখেছেন পড়াশোনার ক্ষেত্রেই বলুন, খেলা জগতেই বলুন, এবং আমাদের দেশকে যখন পররাষ্ট্র যখন এসে আঘাত এনেছে, সেখানে আমাদের উইং কমান্ডার সোফিয়া কুরেশির মতো যে লিডারশিপ, সেটা আমাদেরকে প্রবুদ্ধ করে। আগামী দিনে আমাদের শুধুমাত্র শিক্ষা বা স্পোর্টস এর মধ্যেই আমাদের কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ সমাজকে যদি সর্বক্ষেত্রে উন্নত করতে হয় তাহলে আমাদেরকে সামাজিক অ্যাওয়ারনেসের মধ্যেও আসতে হবে। তাই সঙ্গে সঙ্গে যে আমাদের বিষয়বস্তুগুলো, যেগুলো নিয়ে আমাদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে, যেটা আমি বললাম যে শুধু পাঠ্য বইয়ের মধ্যে নয়, পাঠ্য বইয়ের বাইরে গিয়েও আমাদেরকে পশ্চিমবঙ্গের ইতিহাস, আমাদেরকে আমাদের ভারতবর্ষের ইতিহাস, আমাদেরকে সংস্কৃতি, সমস্ত কিছু জানতে হবে। এবং এটা মানতে হবে যে যে পবিত্র ভূমিতে আমরা আছি সে আমার মা। আমার মাকে রক্ষা করার দায়িত্ব আমার। আমার বাড়িতে যেমন আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে যেমন লালন পালন করে বেড়ে তুলেছেন, তাকে যেমন দেখার দায়িত্ব আমার, ঠিক যে ভূমিতে আমি আছি, মাথা উঁচু করে আছি, সে আমার মা, সেই ভূমি আমার মা। সেই মাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমার। সেই মাকে যেন আমার কোনোদিনই আঁচ না পেতে হয়, সেই দায়িত্বও কিন্তু আমার। এই কিন্তু আমাদেরকে বার্তা সবার মধ্যে দিতে হবে, স্কুলমুখী করতে হবে। যে সমস্ত বাচ্চারা অল্প কিছু নাম্বারের জন্য পিছিয়ে যাচ্ছে, তারা যেন হতাশ না হয়ে যায়, তাদেরকে দিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বারই শুধু যেন আমাদের একটা পরিচিতি না হয়, আমাদেরকে মানুষ হতে হবে, আমাদেরকে সমাজের মানুষ হতে হবে, আমাদেরকে দেশের মানুষ হতে হবে। শুধুমাত্র আমার নাম্বারটাই আমার যেন আইডেন্টিফিকেশন না হয়ে যায়। তাই যারা পিছিয়ে পড়ে পড়াশোনাতে, তাদেরকে আগামী দিনে কিভাবে আমরা এগিয়ে নিয়ে আসতে পারবো, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যারা মায়েরা আছেন এখানে, আপনাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এইচপিভি ভ্যাকসিন, যেটা সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের মধ্যে অত্যন্ত দুরারোগ্য, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের মধ্যে এটাকে চালু করেছিলেন বেশ কিছুদিন আগেই, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত সরকারের কারণে আমরা এখানকার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে সেই সুবিধা দিতে পারিনি। আমি এখান থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রত্যেক মায়েদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমার নাম নৌরিন ফেরদৌস। আমার এখন নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হিরে টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখাই মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমায় বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত নম্বরে পেলে ভালো ছেলে মেয়ে হয়। আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলবো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনি। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছুটি। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নাম। তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আর ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার সাথে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো?
অভাবে টানে কলেজে পড়েন, ছোট্ট দরবার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালাই গাড়ি। তাই বলছি কি ভাই, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে গেলে মানুষ চাইছি খাঁটি। ভালো ছেলে মেয়ে বলতে গেলে মানুষ চাইছি খাঁটি। নমস্কার। আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল এবং মাদ্রাসার যে সমস্ত উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী আছে তাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটি পরিচালনা করছে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। এটা নতুন কোনো অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানটি গুটি গুটি পায়ে চলতে চলতে আজকে ৮ম বছরে এসে পদার্পণ করেছে। আমাদের জেলায় ৩২টি হাই মাদ্রাসা এবং 3টি সিনিয়র মাদ্রাসা আছে। আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের বেশিরভাগই হচ্ছে প্রথম প্রজন্মের পড়ুয়া এবং হতদরিদ্র পরিবার থেকে তাদের উঠে আসা। এই সমস্ত ছাত্রছাত্রীদের যদি একটু আমরা অনুপ্রাণিত করতে পারি, এদের মধ্যে অনেক প্রতিভা সুপ্ত অবস্থায় আছে, শুধু দরকার একটু অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা দেবার কাজটি আমরা বছরের পর বছর ধরে করে আসছি এবং এটা যদি তাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে সাহায্য স্বরূপ এসে দাঁড়ায়, তাহলে আমাদের এই পরিশ্রমটাকে আমরা সফল বলে মনে করব। আজকে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিচ্ছি 50 জনকে এবং আজকে আমাদের এখানে প্রায় 200 জনের অধিক উপস্থিত আছেন। আজকের মঞ্চে উপস্থিত আছেন বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর প্রদীপ ব্যানার্জি মহাশয়। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ রথিন মল্লিক মহাশয়। উপস্থিত আছেন কাটোয়া কলেজের প্রাক্তন প্রিন্সিপাল লুৎফর রহমান সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম সাহেব, আমাদের সমিতির রাজ্য সম্পাদক আতিয়ার রহমান সাহেব, যুগ্ম সম্পাদক সৈদুল ইসলাম সাহেব এবং উত্তর 24 পরগনার জেলা সভাপতি আরাবুল ইসলাম সাহেব সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। কৃতি ছাত্রছাত্রীদের আমরা একটা উত্তরীয়, একটা মেমেন্টো, একটা মানপত্র, একটা বই, একটা পেন, একটা ব্যাগ এবং একটা প্যাকেট মিষ্টি এবং একটি চারা গাছ আমরা তাদের হাতে তুলে দিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অর্থে কিছু ছিল না, তবে আমাদের সমিতির জেলা সম্পাদকের কন্যা ক্লাস 3-তে পড়ে, নৌরিন সুলতান, তার কণ্ঠের চমৎকার একটি আবৃত্তি আমরা শুনলাম এবং আমরা প্রত্যেকেই খুব আনন্দ পেলাম। কোন জায়গায় হচ্ছে? এটা হচ্ছে বর্ধমান গোলাপবাগ সায়েন্স সেন্টার অডিটোরিয়াম হলে। আমার নাম আলী হোসেন মিদ্দা, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য কার্যকরী সভাপতি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। এই ধরনের প্রোগ্রাম আমরা করি মাদ্রাসা, যে আমাদের যে সমিতির যে জেলা বর্ধমান জেলা শাখা, আমরা এটা করি। সেইটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষের মধ্যে যে একটা বার্তা ভাইব যে দেওয়া, যে সরকারি মাদ্রাসায় শুধুমাত্র সিলেবাস সবই হয়, শুধুমাত্র একটা বিষয় অতিরিক্ত আরবি পড়ানো হয় থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, এবং সেই ল্যাঙ্গুয়েজটা যে কোনো ব্যারিয়ার নয়, যে ল্যাঙ্গুয়েজটা পরবর্তীকালে আমাদের কাজে লাগে, সেটাই আমাদের মূল বক্তব্য। আর তার সঙ্গে যেটা যদি আমরা ইতিহাসটার সাথে সামঞ্জস্য রেখে চলি, দেখবেন এই মাদ্রাসা থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রামমোহন রায়, আমাদের গুরুচাঁদ ঠাকুর পরিবারে যারা তারা পড়েছে এখানে। মাদ্রাসা শিক্ষা মূল যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে কোনোভাবেই আলাদা নয়, বিচ্ছিন্ন নয়। এটাই আমাদের কাছে মানুষের কাছে বার্তা। যেহেতু সংখ্যায় খুব কম আছে, মানুষের সম্বন্ধে কি হয়, ধর্মীয় প্রতিষ্ঠান যে মাদ্রাসাগুলো আছে তার সঙ্গে সরকারি মাদ্রাসার একটা গুলিয়ে ফেলে। মানে যেহেতু নামটা একই আছে, মাদ্রাসা মানে হলো আরবিতে, মাদ্রাসা মানে হলো বাংলায় যেটাকে আমরা বলি শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয়, ঠিক আছে। এই মাদ্রাসা যেহেতু
ধর্মীয় কিছু মাদ্রাসা চলে, যেগুলো পুরোপুরিভাবে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, তার সঙ্গে এই সরকারি মাদ্রাসাগুলোকে সাধারণ মানুষ একটু গুলিয়ে ফেলে। আপনারা জানলে অবাক হবেন, আমাদের যে এখন মাননীয় নতুন সরকার গঠন হয়েছে, তার যে শিক্ষামন্ত্রী দীপক বর্মন সাহেব, ওনার স্ত্রী হচ্ছেন আমাদের বদাইতরি উজুরিয়ার হাই মাদ্রাসার শিক্ষিকা। তার মানে বুঝতে পারছেন, আমাদের মন্ত্রী সাহেব মানে শিক্ষামন্ত্রীর ওয়াইফ হচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষিকা। এমনি কি বার্তা দিবেন? বার্তা এটাই দিতে চাই যে আমরা শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে আমরা ছাত্র এবং শিক্ষকদের যে বিভিন্ন দাবি দেওয়া সেই আন্দোলন নিয়ে রয়েছি। আমরা একটা সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাই। যেমন আমরা আজকে দেখছেন কীর্তি সংবর্ধনা দিচ্ছি, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা রমজান মাসের পরে যে ইফতার করি, বিভিন্ন সরকারি যে প্রোগ্রামগুলো আছে সেইগুলোতেও আমরা অংশগ্রহণ করি। এই যে সামনে যোগা দিবস হচ্ছে, সেটাও আমরা সমস্ত মাদ্রাসাকে পার্টিসিপেট করতে পারি। পশ্চিমবঙ্গ সরকার যে বন্দে মাতরম নিয়ে দিয়েছে, আমরা বিভিন্ন মাদ্রাসায় সেগুলোকে ছড়িয়ে দিতে পেরেছি। এবং সামনে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ পালনের জন্য 20 জুন যেটা বলেছে, আমার নাম হচ্ছে আসিফ ইকবাল, আমি বর্ধমান শাখার মাদ্রাসা শিক্ষক কমিটি বর্ধমান শাখার জেলা সভাপতি। আজকে যে অনুষ্ঠান হচ্ছে আপনার সংবর্ধনায় মানে কাদেরকে দেওয়া হচ্ছে, কোন কোন স্থান অর্জন করেছে? আজকে পূর্ব বর্ধমান জেলায় হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা মিলিয়ে 47 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। হাই মাদ্রাসা 2026, আলিম পরীক্ষা 2026, ফাজিল পরীক্ষা 2026 এবং মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পাস যে সমস্ত ছাত্র এবং প্রতিটা মাদ্রাসায় যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেই সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীকে আজকে আমরা এই সায়েন্স মিউজিয়ামের অডিটোরিয়ামে সংবর্ধনা করছি। কতজন ছাত্রছাত্রী? 47 জন। আজকে অতিথিদের মধ্যে কারা কারা উপস্থিত আছে? আজকে এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আছেন বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, কাটোয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ রথিন মল্লিক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মাননীয় রাজ্য সম্পাদক আতিয়ার রহমান, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা এবং রাজ্য কার্যকরী সভাপতি আলী হোসেন মির্জা। আপনার নাম? আমি আদর আলী মল্লিক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার সম্পাদক। আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আমাদের তরফ থেকে সামান্য উপহার তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা আজকে ছাত্রছাত্রীদের হাতে একটি ব্যাগ, যা তারা পঠন পাঠনের কাজে স্কুল মাদ্রাসায় যাবে, বইপত্র নিয়ে পড়াশোনা করবে, একটি ব্যাগ, একটা বই, একটা মানপত্র, একটা মেমেন্টো, একটা চারা গাছ এবং সমিতির তরফ থেকে একটা মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার চেষ্টা করেছি। সমিতি সবসময় সবুজায়নের পক্ষে, দূষণের বিরুদ্ধে, এবং প্রতিটা প্রোগ্রামেই আমরা চেষ্টা করি একটা করে চারা গাছ আমাদের ছাত্রছাত্রী অতিথিদের হাতে তুলে দেওয়া, যাতে সবুজায়ন হোক, পৃথিবী দূষণমুক্ত হোক। এই দূষণমুক্ত পৃথিবীতে আমাদের ছেলেমেয়েরা শ্বাস নেক প্রাণ ভরে, এটাই সমিতির লক্ষ্য। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। পুতুল মামি দেশের মেলে যে যায়,
বিম হলো চঞ্চল পায়, বিম হলো চঞ্চল পায়, খজুর বিধির ধারি সারাদিন মধুর পারে, খজুর বিধির ধারি সারাদিন মধুর পারে, বাজায় গো মোর ঝুমুর ঝুম মধুর ঝঙ্কারে, বাজায় গো মোর ঝুমুর ঝুম মধুর ঝঙ্কারে, উড়ে উড়ালো হাওয়ায় পরিণতি নিচে যায়, উড়ে উড়ালো হাওয়ায় পরিণতি নিচে যায়, বিম হলো চঞ্চল পায়, বিম হলো চঞ্চল পায়, মোমের পুতুল মমি দেশের মেনে যে যায়, বিম হলো চঞ্চল পায়, বিম হলো চঞ্চল পায়, সুরমা পরা আখি হানে আসমানে, সুরমা পরা আখি হানে আসমানে, জোৎস্না হাসে নীল আকাশে তার টানে, সুরমা পরা আখি হানে আসমানে, জোৎস্না হাসে নীল আকাশে তার টানে, ঢেউ তুলে নীল দরিয়ার দিল দরদি নেচে যায়, ঢেউ তুলে নীল দরিয়ার দিল দরদি নেচে যায়, দুলে দুলে দূরে শুধু, দুলে দুলে দূরে শুধু, মোমের পুতুল মমি দেশের মেনেছে যায়, বিম হলো চঞ্চল পায়, বিম হলো চঞ্চল পায়, বিম হলো চঞ্চল পায়, বিম হলো চঞ্চল পায়। নমস্কার। বিরাট জায়গায় পৌঁছে গেছি। চেষ্টা, প্রচেষ্টা, নিরলস সাধনা একমাত্র জায়গা যে আমাকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় পৃথিবীতে সমাজে প্রতিষ্ঠিত করবে। তাই যারা আজকে কৃতি ছাত্রছাত্রী যারা বেশি নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে এখানে এসেছো, তাদের তো আমি সাফল্য আরো সাফল্য কামনা করি। যারা একসঙ্গে যারা যে আসেনি, যারা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারেনি, তাদের আমি একটা কথাই বলতে চাই, জীবনে এটাই শেষ কথা নয়, জীবনে আরো অনেক সুযোগ আসবে, যে সুযোগ তাদের নিতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমিও একদিন এই বিশেষ সংবর্ধনায় আসতে পারি। এমন অনেক পিছন সারির মানুষকে দেখতে পাওয়া যায় যারা জীবনে কোনোদিন ফার্স্ট হয়নি, যেমন আমি জীবনে কোনোদিন ফার্স্ট হয়নি। তাতে কি হচ্ছে, ফার্স্ট একটা মাত্রা মাত্র, এর মানে এই নয় যে আমি কিছু করতে পারবো না। তাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই সবাই আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আর একটা বড় কথা, আমি আপ্লুত যে এই ধরনের অনুষ্ঠানে, মাদ্রাসা শিক্ষার অনুষ্ঠানে আমি আগে কোনোদিন আসেনি। সেই জন্য বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্ত আয়োজকদের এবং রথিন বাবুকে। সবাইকে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভ সকাল জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুভেচ্ছা জানাই ভাতৃপ্রতিম আলী সাহেবকে। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি। সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছ, তাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনের জন্য তাদের আশীর্বাদ দিয়ে সকল সমবেত যারা শিক্ষক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল প্রদীপ বাবু সহ যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আছেন, রাজ্যের সম্পাদক এই সমিতির, জেলার সভাপতি ভাতৃপ্রতিম আশিক ইকবাল সহ সকলকে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু বলবো। যা কিছু চাও, আমরা ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম, এই করব সেই করব, গাড়ি হবে, বাড়ি হবে, সোনা দানা, অমুক তুসুক, সম্মান, যা কিছু চাও সেই সমস্ত পাওয়ার একটাই রাস্তা হচ্ছে শিক্ষা। শিক্ষার হাত ধরে এই পৃথিবীতে যা কিছু আছে তুমি অর্জন করতে পারো। এর জন্য তোমাকে কাউকে ভিক্ষা করতে হবে না, কাউরির কাছে যেতে হবে না। শুধু স্বপ্ন দেখো,
আমাদের পূর্বতন রাষ্ট্রপতি কালাম সাহেব, এপিজে আব্দুল কালাম সাহেব একটা কথা বলে দিয়েছিলেন, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম নয়, দিনে স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্নকে পূরণের জন্য রাস্তা কি? রাস্তা হচ্ছে লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য স্থির রেখে ধৈর্য, পরিশ্রম, উৎকর্ষ আর নৈপুণ্য এর হাত ধরে তুমি এই পৃথিবীতে যা চাও সব পাবে। তবে কোনো সময় ভেবো না যে একবার ব্যর্থ হলেই তোমার জীবন শেষ, সেটা কোনোদিন না। যেটা প্রদীপ বাবু বলেছেন, তোমরা চারদিকে তাকিয়ে দেখো, আমরা অহরহ দেখছি আইএএস আইপিএস থেকে আরম্ভ করে নিট আইআইটি পরীক্ষায় কেউ একবার দুবার তিনবার দিয়েও পাচ্ছে না, কিন্তু শেষে তারা সফল হচ্ছে। তোমরা একটা সিনেমা দেখে হয়তো দ্বাদশ ফেল, একটা বিখ্যাত হিন্দি সিনেমা এসেছিল, একটা ছেলে 12-এ বারবার ফেল করতো, তারপর পরবর্তীকালে আইএএস হয়ে সে বিশাল জায়গায় গিয়েছিল। আজকেই একটা নতুন খবর দেখলাম, ইলন মাস্ক, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ, এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ডের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম হচ্ছে এই মুহূর্তে আজকের দিনে ইলন মাস্ক। সে হচ্ছে 95 লক্ষ কোটি টাকার মালিক আজকের দিনে এই পৃথিবীতে। সে কিন্তু কোনো অস্ত্র বিক্রি করে বা অন্য কোনো ব্যবসা করে আজকে সে এত টাকা উপার্জন করে না। সে শিক্ষার বিভিন্ন দিক দিয়ে স্পেস থেকে আরম্ভ করে সবকিছু সেগুলোকে প্রমোট করে, সেগুলোকে ব্যবসা করে আজকে সে এত ধনী হয়েছে। তোমরা পৃথিবীর বিখ্যাত যাদের দেখবে, ইউরোপ এত উন্নত হয়েছে কেন, আমেরিকা এত উন্নত হয়েছে কেন? সবাই শিক্ষার হাত ধরে। আমরা ভারতবর্ষ এত পিছিয়ে আছি কেন? আমরা শিক্ষাকে সেইভাবে আমরা মর্যাদা দিতে পারি না। এটা রাষ্ট্রের ব্যর্থতা বলো, আমাদের জনগণের ব্যর্থতা বলো, সবকিছু। শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই রাষ্ট্র কিন্তু তরতর করে এগিয়ে যাবে। আজকের সমস্ত রাষ্ট্রনায়করা, সে রাজ্যেই হোক, রাষ্ট্রে যারা আছে তারা ভাবছে যে হ্যাঁ, শিক্ষাকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেই জন্য ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে সাজানো হচ্ছে, ভারতবর্ষের শিক্ষানীতিকে নতুন করে তৈরি করা হচ্ছে। যে এই কথাটা কতজন জানে? মাদ্রাসা একটা আরবি শব্দ, তাই তো নাকি? সে তার মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলও শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাও শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা, বিখ্যাত একজন কমিউনিস্ট প্রবক্তা এম.এন. রায় একটা বই লিখেছিলেন, সেখানে তিনি খুব আক্ষেপ করে বলেছিলেন যে আমরা অনেক প্রতিবেশী আছি, কিন্তু প্রতিবেশী সম্বন্ধে খোঁজ খবর রাখার চেষ্টা করি না। বিখ্যাত পশ্চিমবাংলার একজন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, ডাটা বিশেষজ্ঞ, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংস্থা তার কাছে সাহায্য নেয়। তিনি প্রতিটি ট্রাস্টের একজন কর্মকর্তা, সাবির আহমেদ স্যার, তার সঙ্গে কথা হয় যে তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন যে আপনার প্রতিবেশীকে জানুন। কিন্তু খুব দুঃখের বিষয়, মাদ্রাসা নিয়ে এমন বক্তব্য রাখা হচ্ছে, এমন আলোচনা করা হচ্ছে যে তারা এতটুকু খোঁজ খবর রাখে না। আমাদের বর্ধমানের খুব দুঃখের বিষয়, একজন মিডিয়া তাকে সবসময় সাহায্য চায়, তো তিনি বড় বড় নাকি ইতিহাস বই লিখছেন। তিনি লিখেছেন মুসলমানরা কুরবানি করে হাঁস মুরগি। তাকে আমি ধরেছিলাম যে স্যার আপনি কি লিখেছেন, আপনি এত পাশাপাশি থাকেন যে মুসলমানরা কুরবানি করে হাঁস মুরগি দিয়ে। এই হচ্ছে তারা বিশেষজ্ঞ, তারা বিদ্যান ব্যক্তিত্ব, কিন্তু এতটুকু খোঁজ খবর রাখে না। আর এটা অনেক ব্যক্তিত্ব শিক্ষা গ্রহণ করেছেন, রাজা রামমোহন রায়, এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত। তিনি যে চিঠিগুলো লিখতেন, সেই চিঠিগুলো ছিল ফার্সি ভাষায়। এবং দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে এমন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, হরিচাঁদ গুরচাঁদ থেকে শুরু করে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরও, তাকে কিছু আরবি, উর্দু, ফার্সি শিখতে হয়েছিল। মাদ্রাসার অবদান আছে। আরবি একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। আমি জেদ্দা বিমানবন্দরে গেছি, জেদ্দা বিমানবন্দর, সেখানে দেখছি বাঙালিরা যারা সুইপারের কাজ করছে,
তারা পুলিশকে সাহায্য করছে, তারা আরবি একেবারে মেয়ে সমতুল্য নৌরিন যা বললো, এইটাকে যদি আমরা একটু ভাব সম্প্রসারণ করে নিই তাহলে আর একটা খুব একটা কিছু বলার আছে বলে মনে হয় না। তবু দু চারটি কথা বলতেই হবে। মূলত আমি ছাত্রছাত্রীদের জন্যই আমার আজকে যেটুকুনি বলার সেটা ছাত্রছাত্রীদের জন্যই বলবো। আজকে এখানে অনেকেই আমরা পুরস্কৃত হলাম, কেউ হতে পারলাম না, কিন্তু কেউ যারা হতে পারলাম না আর যারা হলাম তাদের মধ্যে খুব একটা ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। কারণ শিক্ষা মানেই একটা সার্টিফিকেট নয়। রবীন্দ্রনাথের অসন্তোষের কারণ আমরা এখানে সবাই পড়েছি, আমি আর তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা যারা স্কুল কলেজে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমরা দেখেছি যারা ফার্স্ট বেঞ্চের ছাত্র হয় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, যারা সাধারণত সেকেন্ড বেঞ্চে বসে তারা ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশাতে হয়, বিশেষ করে সিভিল সার্ভিসে চলে যায়, কেউ বিডিও এসডিও এইসব হয়। আর যারা একদম লাস্ট বেঞ্চে বসে ওরা বিশেষ কিছু পড়াশোনা করে না, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ করতে করতেও একদম মন্ত্রী হয়ে যায়। আর মন্ত্রী হয়ে যাওয়ার পরে এই যারা আইএস হলো, যারা ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ওরা গিয়ে কিন্তু তখন সার করতে হয়। এর বড় উদাহরণ আপনারা বিহারের ক্ষেত্রে দেখতে পারেন। লালু প্রসাদ থেকে শুরু করে রাবড়ি দেবী থেকে শুরু করে সবাই, যারা রাবড়ি দেবীর শিক্ষাগত যোগ্যতা আমি কাউকে ছোট করছি না, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া শিখেও কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। আমাদের এখানেও এই বর্তমান সরকারের কলিতা মাঝি সম্ভবত আপনাদের জেলারই মানুষ, তিনি কিন্তু মন্ত্রী হয়েছেন। ফলে শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনি মন্ত্রী বা অন্য বড় কিছু হতে পারবেন না এমনটি কিন্তু নয়। তার জন্য সব থেকে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আপনার মানসিকতা, আপনার চেতনার বিকাশ হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী আমরা পড়াশোনা করি, আমাদের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে যে আমরা মোবাইলের মধ্যে নিজেদেরকে একদম ডুবিয়ে ফেলছি। বিভিন্ন ধরনের গেম, এখন শুধু ছেলেপিলে মার 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 করছে, কি মারছে আমরা জানি না। ছেলেপিলে এখন শুধু আবার ওই মোবাইলের স্ক্রিনের উপরে সাদা এক ধরনের পাউডার আছে, বলিক পাউডার লাগিয়ে শুধু মার মার করছে। এই করে কিন্তু তোমাদের জীবন যাবে না, তোমাদেরকে পাল্টাতেই হবে। একটা ছেঁড়া পাঞ্জাবি পরেও আমাদের এই জেলারই, বর্ধমান জেলারই দুঃখু মিয়া একদিন কাজী নজরুল হয়ে উঠেছিল। তোমাদের ভেতরে যদি সেই চেতনা থাকে, ছেঁড়া পাঞ্জাবি ইতিহাস হয়ে যাবে। আর যদি আমরা বুট শার্ট কোট এগুলো পরি, ভিতরে যদি কিছু না থাকে সেটা কিন্তু একদিন পরিহাসে পরিণত হবে। তাই আমরা পরিহাস করতে চাই না। আমাদের জীবন, পৃথিবীতে একমাত্র প্রাণী, 18,000 মখলুকাত আছে, তার মধ্যে একমাত্র প্রাণী মানুষ, যাকে মানুষ হতে হয়। আর কোন জীবকে কিন্তু সেই জীবের জন্য ট্রেনিং দেওয়া হয় না। বাঘের বাচ্চা অটোমেটিক বাঘ হয়, কুকুরের বাচ্চা অটোমেটিক কুত্তা হয়, শুয়োরের বাচ্চা অটোমেটিক শুয়োর হয়, গরুর বাচ্চা অটোমেটিক গরু হয়। কিন্তু মানুষের বাচ্চা, সে যদি মানুষ না হয়, সে শুয়োরের বাচ্চার থেকেও খারাপ হয়ে যায়। আমরা তার বড় উদাহরণ দেখলাম হিরোশিমা নাগাসাকিতে। সেখানে 6 জুলাই এবং 9 জুলাই আপনারা জানেন যে লিটল বয় আর ফ্যাট ম্যান দুটো বোম মেরে আমরা দুটো সভ্যতাকে গুড়িয়ে দিলাম। তাহলে এই যারা সভ্যতাকে গুড়িয়ে দিল তারা কিন্তু কোনো মানুষ নয়, তারা শুয়োরের বাচ্চার থেকেও খারাপ। আমাদের এখানে এই পাশে বর্ধমান ইউনিভার্সিটি, এখানে আমরা মানুষ গড়ার কারিগর তৈরি করি। আমাদের মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসা, তারপরে হাই স্কুল, কলেজ, এইগুলো শেষ করে বিশ্ববিদ্যালয়, পিএইচডি, অনেক এখানে ডিগ্রি। এবং পৃথিবীতে একটা মাত্র জীব যাদেরকে মানুষ করার জন্য সরকারকে কোটি 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 টাকা ব্যয় করতে হয়। তাহলে এর একমাত্র কাজটা হচ্ছে আমাদের মানুষ হয়ে তৈরি হওয়া। আমরা সেইটা না হয়ে কেউ ডাক্তার হতে চাইছি, এমন ডাক্তার যে গত কয়েকদিন আপনারা দেখলেন, কয়েকদিনই আগে বিভিন্ন জায়গাতে আপনারা মিডিয়াতে দেখেছেন যে আমরা মরা রুগীকে 2 দিন ভেন্টিলেশনে রেখে দিই, কারণ হচ্ছে যে বেশি নার্সিংহোম বা হসপিটালগুলো বিল যাতে নিতে পারে। আমি এমন ইঞ্জিনিয়ার হলাম যে ইঞ্জিনিয়ার ব্রিজ তৈরি হওয়ার আগে ফাটল ধরে গেল। তাহলে আমরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রকৃত মানুষ হতে পারলাম না। আজকে আমাদের রাজ্যেও প্রচুর পরিমাণে দেখবেন যে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আমাদের জেলাতে তো বটেই, যারা চাকরি পেয়ে যাচ্ছে সব জেলা সদরে চলে আসে। বুড়ো বাপ মা গ্রামের প্রতি তাদের দায়বদ্ধতা কমে যাচ্ছে। আমরা এমন শিক্ষিত চাই না যে যারা গ্রাম থেকে উঠে শিক্ষিত হওয়ার পরে বলে যে আমার বাচ্চাকে মানুষ করার জন্য আমাকে দিল্লি গিয়ে থাকতে হবে, গ্রামে আর মানুষ হচ্ছে না। ফলে এই মানসিকতা থেকে আমাদের বার হতে হবে যে আমি যখন গ্রামে থেকে মানুষ হতে পেরেছি, আমার বাচ্চাকে হোস্টেলে রেখে আমি বাড়ি বুড়ো বাবা মাকে দায়িত্ব নেব, এই মানসিকতা আমার তৈরি করতে হবে। আপনারা জানেন যে আমাদের সারা পৃথিবীর যে শিক্ষা রেজুলেশন হয়েছিল, সেই শিক্ষা রেজুলেশনের 3টে আমরা ওয়ার্ডকে বেশি ছিলাম। তার মধ্যে একটা ছিল যে উই লিভ টুগেদার, আমরা সবাই মিলে একসাথে বাঁচতে চাই। তো আমরা যদি একসাথে বাঁচতে না পারি, আমি এমন শিক্ষিত হলাম যে আমি অনেক বড় অফিসার হলাম,
আমার বাড়ির প্রতিবেশী আমার খোঁজ রাখার সময় নেই, ওই রকম শিক্ষিত আমার হওয়ার দরকার নেই। আমি যদি প্রকৃত মানুষ হতে পারি, সবাইকে নিয়ে যদি চলতে পারি, যে মানুষটা আমার প্রতিবেশী সে হিন্দু হতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম হতে পারে, তার যদি প্রকৃত আমি খোঁজ রাখতে পারি, তাহলেই আমার প্রকৃত শিক্ষার, আমরা যে শিক্ষা নৈতিকতা শিক্ষার কথা বলি, যে মরাল এডুকেশনের কথা বলি, যেটা স্যার বলছিলেন যে এখন গোটা পৃথিবীতে সব থেকে ক্রাইসিস হচ্ছে মরাল এডুকেশন, ইজিম। এই মরাল এডুকেশন নেই বলে আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের, আপনারা জানেন এই গান। ফলে আপনি যাকে ভোট দিয়ে এমপি এমএলএ বানিয়েছিলেন তারা আজকে অন্য দলে চলে যাচ্ছে। তাহলে আপনার মরাল বলে কিছু থাক না। মরালিটি আজকে আমাদের সমাজের সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে মরালিটি। আর সেই মরালিটি তৈরি হতে পারে আমরা যারা শিক্ষক, আমাদের নিজেদেরকে আগে মরালিটি হতে হবে, মরাল আমার মধ্যে আনতে হবে, তবে আমি একটা বাচ্চাকে দিতে পারবো। আমি হচ্ছে আমার ভিতরে কোনো মরালিটি বলে কোনো জিনিস নেই। আমি প্রতিদিন বাচ্চাকে বলছি যে বাবা তুমি এইটা করো না, ওইটা করো, এইটা হয় না। আপনারা জানেন, আমি আর এইটা বলেই শেষ করে দেবো, আপনারা মনে ব্যতিব্যস্ত হচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গেলেন, বললেন যে হুজুর আমার এই বাচ্চাটা প্রচুর পরিমাণে মিষ্টি খায়, আপনি একটু বারণ করে দিন যাতে মিষ্টি কম খায়। উনি বললেন যে আপনি 1 সপ্তাহ বাদে আসুন। 1 সপ্তাহ বাদে গেলেন, বললেন একটু বলে দিন, বললেন না আপনি আর 1 সপ্তাহ বাদে আসুন। তো তারপরে বললেন যে বাবা তুমি এত মিষ্টি খেও না। বললো এইটুকুনি বলার জন্য আপনি একদিন ঘোরালেন? বললো আমি নিজে একটু বেশি মিষ্টি খেতাম, সেই জন্য আপনি ওই ছোট বাচ্চাটাকে বলার আগে আমি নিজে একটু একটু করে কমিয়েছি মিষ্টি খাওয়া, তারপরে আমি ছোট বাচ্চাটাকে বলতে পেরেছি। ফলে এই মরাল শুধু আমি বাচ্চার ভেতরে ঢোকালে হবে না, আমরা এখানে যারা আছি, আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত, যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত, এই মরালিটি আজকে আমাদের মধ্যেও দরকার। তবেই আমরা সবাই মিলে আমাদের দেশের সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মূল্যবান বক্তব্য রাখলেন শহীদুল ইসলাম সাহেব। তিনি বরাবরই দেখেন সময় খুব কমের জন্য। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।